আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিলহাট বাংলাদেশ। তো দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, অর্থাৎ কম্পিউটারের সাথে যে আরো বিভিন্ন যন্ত্রাংশ থাকে এগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারবো এটা একটু দেখে নেই। এই অধ্যায় শেষে আমরা কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের কার্যাবলী বর্ণনা করতে পারবো। বিভিন্ন যন্ত্র কোন কাজ করে এগুলো আমরা জানতে পারবো। স্পেশালি ইনপুট এবং আউটপুট যন্ত্র সম্পর্কে এখানে বেশি আলোচনা করা হয়েছে। তারপর 2 নম্বর, কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো। একটা যন্ত্রের সাথে আরেকটা যন্ত্রের কোন ধরনের সম্পর্ক এটা সম্পর্কে জানতে পারবো। 3 নম্বর, কম্পিউটার চিত্র একে এর বিভিন্ন যন্ত্রপাতি চিহ্নিত করতে পারবো। তো এই পাঠ পড়ে আমরা এগুলো জানতে পারবো। তো এই পর্বে আমরা পাঠ 8 থেকে 13 পর্যন্ত আলোচনা করব। তো আমি চেষ্টা করব 2টা বা 3টা পর্বে এই দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ শেষ করার জন্য। সো লেটস গেট স্টার্টেড। পার্ট 8, ইনপুট ডিভাইস, অর্থাৎ কম্পিউটারে বা ল্যাপটপে আমরা যেগুলো দিয়ে ইনপুট দেই এগুলাকে আমরা সংক্ষেপে ইনপুট ডিভাইস বলতে পারি। ষষ্ঠ শ্রেণীতে তোমরা আইসিটির বিভিন্ন যন্ত্রপাতি সম্পর্কে জেনেছো। এই পাঠে আইসিটি সম্পর্কে যন্ত্রপাতি সম্পর্কে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে। সময়ের সাথে এই যন্ত্রগুলো ক্রমেই আরো আধুনিক হয়ে উঠেছে। বিষয়টা এখন এমন দাঁড়িয়েছে যে আজকের সবচেয়ে আধুনিক যন্ত্রটি আগামীকাল পূর্ণ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি দেখো, এই যে ল্যাপটপ বা কম্পিউটার যখন বের হয়েছিল তখন কিন্তু অনেক হাইপ ছিল, কিন্তু এখন কি এটা অনেক পুরাতন একটা যন্ত্রপাতি হয়ে গেছে, বা বা মোটামুটি একটা পুরাতন আবিষ্কার বলা যায়। আবার দেখো, এই যে এআই যখন প্রথম আসলো, তোমরা তো সবাই এখন এআই ইউজ করো, এটারও কিন্তু তখন ছিল শুধু চ্যাট জিপিটি, এখন দেখো কত এআই আসছে। কিন্তু বলা যায় যে চ্যাট জিপিটি পুরাতন হয়ে গেছে, কিন্তু পুরাতন হইলেও ওর ডিমান্ড ঠিক আছে, এরকম আর কি। তাছাড়া নতুন নতুন আবিষ্কার তো আছেই। তো কোনো একটা বই আমি পড়ছিলাম, কম্পিউটার বা তথ্য প্রযুক্তি সম্পর্কে যদি তুমি 200 বছরও পড়াশোনা করো তাও তোমার পড়াশোনা শেষ হবে না, কারণ এই যে নতুন নতুন জিনিস আসবে, একবার আসবে এআই, একবার আসবে এই, তারপর আসবে সেই, এইগুলা আসতেই থাকবে। টেলিভিশনের রিমোট কন্ট্রোল যন্ত্রটির ধরো, এখন এমন টেলিভিশন পাওয়া যায় যেটা মুখেই কথাই চলে, কথা বললেই এমন ইনপুট দেওয়া যায়, কথা বলেই ইনপুট দেওয়া যায়। যে টেলিভিশন এখন কি করা যায়, কথা বলে ইনপুট দেওয়া যায়। আর এখন তো আর এই যে আগের টেলিভিশন নাই, এখন সব কি হয়ে গেছে, স্মার্ট টেলিভিশন হয়ে গেছে, স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড টিভি হয়ে গেছে, কত আপডেট হয়েছে। প্রযুক্তি খুব দ্রুত বদলাচ্ছে। ওকে, কথা বলেই এমন ইনপুট দেওয়া সম্ভব। প্রযুক্তি খুব দ্রুত বদলাচ্ছে, এই যে প্রযুক্তি খুব দ্রুত বদলায়। তোমরা যারা এখন সপ্তম শ্রেণীতে পড়ছো তারা একটু উপরের শ্রেণীতে যেতে যেতেই এই যন্ত্রগুলো অনেকগুলো জাদুঘরের সামগ্রীতে পরিণত হবে। এই যে হতে পারে যে এখন আহ এগুলা তোমরা এখন যে যন্ত্রগুলো দেখতেছো বা সপ্তম শ্রেণীতে পড়তেছো, তোমরা যখন বড় ক্লাসে উঠবা এগুলা কি হয়ে যেতে পারে, যে রেয়ার হয়ে যেতে, মানে পাওয়া যায় না যেতে পারে, আর এগুলা জাদুঘরে রাখার সম্ভাবনা আছে। তবুও বর্তমানে প্রচলিত যন্ত্রপাতি সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ যন্ত্রপাতি পাল্টে গেলেও ইনপুট, স্টোরেজ, প্রসেসিং এবং আউটপুটের ধারণা কিন্তু পাল্টাচ্ছে না। যে ইনপুটের যন্ত্রপাতি পরিবর্তন হচ্ছে, স্টোরেজ ডিভাইস পরিবর্তন হচ্ছে, প্রসেসিংটাও কার্যাবলী পরিক্রম হচ্ছে, কিন্তু আউটপুটের এগুলা সব ডিভাইস পরিবর্তন হচ্ছে, কিন্তু এগুলোর কাজ তো একই। আগের মনে করে যে আগের ইনপুট ডিভাইসটা একটু স্লো কাজ করতো, কিন্তু এখন বর্তমানে যে ইনপুট ডিভাইসগুলো আবিষ্কার হবে এটা হয়তো একটু ফাস্ট কাজ করবে, এটাই এখানে বুঝাইছে। এই যে কিবোর্ড হচ্ছে অন্যতম একটা ইনপুট ডিভাইস, কিবোর্ড ছাড়া তো আমরা চলতেই পারি না। দেখি এখানে কি বলছে, কম্পিউটার ইনপুট দেওয়ার প্রধান, এই যে কম্পিউটার ইনপুট দেওয়ার প্রধান বহুল ব্যবহৃত যন্ত্র হলো কিবোর্ড। এই যে ইনপুট যন্ত্র তো কিবোর্ড যদি বলে কিবোর্ড কি, তাহলে তুমি বলবা কম্পিউটার ইনপুট দেওয়ার প্রধান যন্ত্র হলো কিবোর্ড। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধিকাংশ যন্ত্রে সাধারণত কিবোর্ডের মাধ্যমে ইনপুট দেওয়া হয়। এই সকল যন্ত্রকে দিয়ে কোনো কাজ করাতে চাইলে যন্ত্রগুলোকে কিছু নির্দেশনা দিতে হয়। আমরা যখন কিবোর্ডের বোতামে চেপে যন্ত্রগুলোকে নির্দেশগুলো দেই তখন যন্ত্রগুলো আমাদের চাওয়া অনুযায়ী কাজ করে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু লিখি, এই লেখাটাই কি একটা কম্পিউটারকে আমরা নির্দেশ দিতেছি, কম্পিউটার কি করে সেই অনুযায়ী কাজ করে। আজকের দিনে আধুনিক কম্পিউটার কিবোর্ডের ধারণা এসেছে টাইপরাইটারের নামক এক ধরনের যন্ত্র থেকে। তাহলে এই যে কিবোর্ডের ধারণা কোথা থেকে আসছে, যে টাইপরাইটার থেকে। টাইপরাইটারে লিখতে অনেক সময় লাগতো, এখনো আছে, খুব পুরাতন পুরাতন দোকানপাটিতে এই যে টাইপরাইটারটা কি এখনো পাওয়া যায়। ওনারা এত নিখুঁত ভাবে কাজ করে
এই এই কাজ তুমি আমি করতেই পারবো না। আমরা তো সাধারণত কি কম্পিউটার চালাইতে পারি না, আর এই টাইপরাইটার কিভাবে চালাবো? সাধারণত কিবোর্ডে বর্ণ, সংখ্যা বা বিশেষ কিছু চিহ্ন সারিবদ্ধ বিন্যস্ত থাকে। কম্পিউটারের কিবোর্ড টাইপরাইটারের কিবোর্ডের মতো হলেও বিশেষ কাজের জন্য কিছু অতিরিক্ত কি থাকে। কিবোর্ড সাধারণত ইংরেজি ভাষায় হলেও অন্যান্য ভাষায় কিবোর্ড পাওয়া যায়। তো কিবোর্ডটা প্রধানত হচ্ছে ইংরেজি ভাষা, কিন্তু তার সাথে বাংলা ভাষা, আরবি ভাষা, যার যার নিজস্ব ভাষারও কি আছে, কিবোর্ড আছে। সম্প্রতি বাংলাদেশ সরকার সকল মোবাইল ফোনের কিবোর্ড বাংলা লেআউট যুক্ত করার এক নির্দেশনা জারি করেছে। আচ্ছা, এই যে এখানে একটা কিবোর্ডের লেআউট দেওয়া, কিবোর্ডগুলা সাধারণত এরকম হয়ে থাকে। এখানে যদিও ছবিগুলো স্পষ্ট নয়, এই যে এখানে একটা কি, এই যে বাংলা সহ, এই কিবোর্ডে কি বাংলা সহ একটা কিবোর্ড, অর্থাৎ ইংরেজি আছে, সাথে কি পাশে বাংলার ইয়াগুলা দেওয়া, অক্ষরগুলা দেওয়া আছে। তারপর হচ্ছে মাউস। মাউস হচ্ছে একটি ইনপুট ডিভাইস। তোমরা এই যে মাউসের হচ্ছে তিনটা অংশ, এই যে একটা হচ্ছে লেফট বা রাইট, লেফট অংশ, একটা হচ্ছে রাইট অংশ, আর এটাকে বলা হয় স্ক্রল বার। এটাকে কি বলা হয়? স্ক্রল বার। আমরা যে চাকার মতো কি করে স্ক্রল করতে পারি। তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই মাউস নামের একটি যন্ত্র ব্যবহার করেছো। এটি একটি জনপ্রিয় ইনপুট ডিভাইস। তো মাউসও কি একটি ইনপুট ডিভাইস। এদের একে অনেকে পয়েন্টিং ডিভাইস বলে। তো মাউসের একটা নাম কি হতে পারে? পয়েন্টিং ডিভাইস। যারা প্রথম এটি তৈরি করেছে তাদের ধারণা ছিল এটি দেখতে ইঁদুরের মতো, তাই এর নাম দেওয়া হয়েছে মাউস। তো মাউস নাম দেওয়ার কারণ কি? কারণ মাউসটা দেখতে অনেকটা ইঁদুরের মতো, তাই ওরা নাম দিল কি, এটার নাম হচ্ছে মাউস। ওকে, তো মাউস হচ্ছে একটি ইনপুট ডিভাইস। মাউসকে কি বলা হয়? পয়েন্টিং ডিভাইসও বলা হয়। আর ইঁদুরের মতো বলার কারণ কি? কারণ এটা দেখতে অনেকটা ইঁদুরের মতো, ছোট ইঁদুরের মতো। মাউসের সাধারণত দুটি বাটন ও একটি স্ক্রল থাকে। যে দুটি বাটন, একটা লেফট বাটন, রাইট বাটন, আর একটা হচ্ছে স্ক্রল বার বা স্ক্রল চক্র বা হুইল। কম্পিউটারে ইনপুট দিতে হলে এই বাটনগুলো বিভিন্নভাবে ব্যবহৃত হয়। বর্তমান পৃথিবীতে অনেক ধরনের মাউস প্রচলিত আছে। সাধারণত সাধারণ ব্যবহারকারীগণ স্ট্যান্ডার্ড মাউস ব্যবহার করে। অনেক ধরনের মাউস আছে, ওয়্যারলেস মাউস, ওয়্যার মাউস, তারপর হচ্ছে ব্লুটুথ মাউস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মাউস আছে। আমি নিজে 3-4টা ইউজ করছি, তো এগুলোর নাম জানি না যদিও, কিন্তু ইউজ করছি। তো এই তো ছিল মাউস। তারপর আবার কি বলছে, কম্পিউটারের মনিটরের বড় পর্দায় অবস্থান দেখাতে হয় তীরের, এই যে আমি আমার এই যে একটা তীর এই যে আমি নাড়াচাড়া করাইতেছি, এইটা হচ্ছে মোর কি দ্বারা? এই যে মাউস দ্বারা আমি নাড়াচাড়া করতেছি তীরের ফলাফলের মতো একটি পয়েন্টের মাধ্যমে। মাউসটি নড়াচড়া করা হলে পয়েন্টারটি অবস্থান পরিবর্তন করে। মাউসের বাটন ক্লিক করে কম্পিউটারকে বিভিন্ন নির্দেশ প্রদান করা হয়। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে মাউসের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। এই তো ছিল। তো ক্লিক করলে প্রোগ্রামটি সিলেক্ট করার উপায় এখানে বলছে। পরপর 2বার ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়। ল্যাপটপ কম্পিউটার টাচপ্যাড দিয়ে মাউসের কাজ সম্পাদন করে। যে টাচপ্যাড, ল্যাপটপে আমরা কি করি? টাচপ্যাড ইউজ করি। জি। তো এখানে এই যে কিভাবে আমরা সিলেক্ট করব লেখা বা এগুলোর কথা বলা হয়েছে। আইকনের উপরে, যে আইকনের উপর ক্লিক করলে মাউসের বাম দিকের বাটন একবার ক্লিক করলে প্রথম প্রোগ্রামটি হচ্ছে সিলেক্ট করার উপায়। তো এটা আসলে প্র্যাকটিক্যাল দেখালে ভালো হইতো। তারপর হচ্ছে মাইক্রোফোন। তারপর কি? এই যে মাইক্রোফোন, এটিও একটি ইনপুট যন্ত্র। এই যে মাইক্রোফোন বিভিন্ন এই যে সরকারি অফিস আদালতে বেশিরভাগ এগুলো আমরা দেখতে পাই। তাছাড়া মাঝে মাঝে এই যে ক্লাসরুম, বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমগুলোতে এই যে মাইক্রোফোন দ্বারা ক্লাস পরিচালনা হয়ে থাকে। এটিও কি একটি ইনপুট যন্ত্র। আমাদের কথা, গান বা যে কোনো ধরনের শব্দ এর মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করানো যায়। বিশেষ করে ইন্টারনেট ভিত্তিক, এই যে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগে কথা বলার ক্ষেত্রে এর জনপ্রিয়তা লক্ষ্য করা যায়। টেলিফোনে ব্যবহার করা হয় বলে এই যন্ত্রটি আবিষ্কার বেশ আগেই হয়েছে, তবে এখন এটাকে নিয়মিতভাবে কম্পিউটারের ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। কথা বলা ছাড়াও ভয়েস রিকগনিশনের ক্ষেত্রে মাইক্রোফোনের ব্যবহার করা হয়। যে ভয়েস রিকগনিশনের জন্য কোনটা ব্যবহার করা হয়? এই যে মাইক্রোফোন ব্যবহার করা হয়। এখানে একটা দলগত কাজের সমাধান যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও, আমি দেওয়ার চেষ্টা করব। তো নতুন শব্দ, এই যে আমি তো প্রতি বরাবরই নতুন শব্দ আলোচনা করি। নতুন শব্দ কি বলছে? স্ক্রল, তারপর আইকন, তারপর হচ্ছে ভয়েস রিকগনিশন, তারপর হচ্ছে মাইক্রোফোন। এই তো আমরা নতুন শব্দ পড়ি। এই যে স্ক্রল চক্র বা হুইল, এটি সাধারণত একটি কম্পিউটার মাউসের মাঝখানে থাকা ছোট একটি চাকা। এই যে আগেই বলছি মাঝখানেরটাকে কি বলে। এর প্রধান কাজ হলো ডকুমেন্ট, ওয়েব পেজ বা অ্যাপ্লিকেশন উইন্ডোতে দ্রুত উপরে
বা নিচে যেতে সাহায্য করে। এই যে আমি এখন এই যে উপরে যাইতেছি, এটা কিন্তু আমি এই যে স্ক্রল চক্র দিয়ে যাইতেছি। ওকে, এটি সাধারণত এটি কাগজের পাতা উল্টানোর মতো করে ডিজিটাল কন্টেন্ট ব্রাউজ করার সুবিধা দেয়। এই যে আমি যে এক পেজ থেকে আরেক পেজে যেতে চাই, তখন আমি কি করি, এই যে স্ক্রল বারটা ইউজ করি। আর আমরা বইয়ের পাতায় এক পাতা থেকে আরেক পাতা যাওয়ার জন্য যেভাবে যাই, এই সিস্টেমটা এখানে আমরা যাই কি, এক পেজ থেকে আরেক পেজে যাই, এই স্ক্রল বারটা ইউজ করি। তারপর হচ্ছে আইকন। এই যে আইকন, এখানে আইকনের কথা বলা হয়েছে। এই যে আইকন, এটি হলো কম্পিউটার স্ক্রিন বা স্মার্টফোনে ছোট একটি গ্রাফিক্যাল প্রতীক। এই যে কি, ছোট একটি গ্রাফিক্যাল প্রতীক যা কোনো প্রোগ্রাম, ফাইল, ফোল্ডার বা ফাংশনকে উপস্থাপন করে। একটি আইকনে ক্লিক বা ট্যাপ করে ব্যবহারকারীরা সংশ্লিষ্ট অ্যাপ্লিকেশন বা ফাইলটি খুলতে পারে, যা কম্পিউটার ব্যবহারকারী সহজ ও সুজ্ঞাত করে ফেলে। এই যে আমি মনে করো, এই যে দেখো, এই যে কম্পিউটারের এই যে একটা মাই কম্পিউটার কি দেওয়া, কম্পিউটার লগো দেওয়া। এই যে রিসাইকেল বিনে কি দেওয়া, রিসাইকেল বিনের একটা লগো দেওয়া। এই লগোটার নাম হচ্ছে আইকন। আবার এই যে আমার এখানে একটা টেক্সট ফাইল আছে, যে টেক্সট ফাইলের ভিতরে দেখো এই যে সুন্দর করে একটা ছোট ইয়া দেওয়া। তো আমি যদি আরেকটা ইয়া করি, যে আমি যদি একটা ফাইল খুলি, মনে করো যে এই যে আমি যদি এখানে এই যে এখানে আমি যদি ফোল্ডার খুলি, তাহলে এই যে ফোল্ডারের আইকন চলে আসবে। এই যে ফোল্ডারের একটা কালার আইকন চলে আসছে, এটা হচ্ছে ফোল্ডার আইকন। তো একটা নাম দেই, FOLDER, ফোল্ডার। এইটা হচ্ছে আইকন। এই যে এখন যদি আমি ফোল্ডারের ভিতরে যদি একটা ফাইল খুলি, তাহলে ফাইলের কি চলে আসবে, একটা নাম চলে আসবে। এই যে ফাইল। এই যে দেখো, এখন কিন্তু আরেকটা কি চলে আসছে, আরেকটা আইকন চলে আসছে। এইগুলোকে বলা হয় আইকন। অর্থাৎ কাজের ধরন অনুযায়ী প্রতিটা ফাইল আলাদা আলাদা বিভিন্ন আইকন প্রয়োজন হয়, বা এটা চাইলে পরিবর্তন করা যায়। তো আমরা আর এগুলাই না যাই। তো এখানে তারপর কি বলছে, এই যে ভয়েস রিকগনিশন, এটি একটি প্রযুক্তি যা মানুষের কথাকে কম্পিউটার বা ডিভাইসের বোধগম্য ডিজিটাল ডাটায় রূপান্তর করে। ডিজিটাল ডাটা বলতে এই যে 0 1 কে বোঝায়, বাইনারি কে বোঝায়। এই প্রযুক্তি ব্যবহার করে ডিভাইসগুলি ভয়েস কমান্ড বুঝতে পারে এবং সে অনুযায়ী কাজ করতে পারে। যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তার ব্যবহার করা, বা টাইপিং ছাড়াই টেক্সট লেখা। এই যে আমরা মুখে বলি, যে গুগলে আমরা কি বলি বা ইউটিউবে আমরা কি বলি, মুখে ভয়েসে বলি দেই, তারপর কি চলে আসে, এই যে আমার ছোট বাতিজা, তারপর বাগনারা কি করে, মোবাইলে কি করে, ইউটিউবের ভয়েস ইউজ করে বলে কার্টুন কার্টুন, তারপর কার্টুন চলে আসে, এরকম আর কি বিষয়টা। তারপর হচ্ছে মাইক্রোফোন। এটি একটি ইনপুট ডিভাইস যা শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে। এই যে আমরা শব্দ করি, এটাকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে। এর মাধ্যমে মানুষের কণ্ঠস্বর, গান বা অন্য কোনো শব্দ ডিজিটাল ফরম্যাটে রেকর্ড করা যায়, বা রিয়েল টাইমে যোগাযোগ স্থাপন করা যায়, যেমন ফোন কল, ভিডিও কল। তার মানে কি, মাইক্রোফোন কি করে, শব্দ শক্তিকে কি করে, এই যে শব্দ শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে। ওকে, এইভাবে কি করে মাইক্রোফোনটা কাজ করে। তো এই তো ছিল নতুন শব্দের ব্যবহার। তারপর আমরা দেখব পরবর্তীতে কি, পার্ট 9। পার্ট 9 কি বলা হয়েছে, যে ইনপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইস, আগের পার্ট 8 ছিল ইনপুট ডিভাইস নিয়ে, এখন আর একটু কয়েকটা ইনপুট ডিভাইস সম্পর্কে এখানে বলা হবে হয়তো। যে ডিজিটাল ক্যামেরা, আমাদের এই যে বর্তমানে 2010-এর দিকে, 10 বা 2015-র দিকে ডিএসএলআর বাংলাদেশে খুব বেশি ব্যবহার হইতো। এখন ডিএসএলআর খুব আমার জানা মতো খুব বেশি ব্যবহৃত হইতো। এখন তো আর ডিএসএলআর একদম ভ্যালু কমে গেছে, কারণ প্রতিটা ফোনে এখন খুব ভালো ভালো ক্যামেরা পাওয়া যায়। আমাদের খুবই পরিচিত একটি যন্ত্র হচ্ছে ক্যামেরা। এ সময়ে খুব জনপ্রিয় হলো ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরার প্রচলন অনেক আগে থেকে শুরু হলেও কম্পিউটার ইনপুট যন্ত্র হিসেবে এর ব্যবহার শুরু হয়েছে অনেক পরে। প্রথম দিকে গবেষণার কাজে, বিশেষ করে মহাকাশ গবেষণায়, ডিজিটাল ক্যামেরা কম্পিউটার ইনপুট যন্ত্র হিসেবে ব্যবহার শুরু হয়। বর্তমানে প্রায় সকল প্রকার ডিজিটাল ক্যামেরাই কম্পিউটার ইনপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা যায়। ডিজিটাল ক্যামেরাটিকে ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করে ডিজিটাল ছবি কম্পিউটারে প্রবেশ করানো যায়। তো এই যে কম্পিউটারটা কি করতে হবে, এই ক্যামেরার সাথে কানেক্ট করতে হবে। তারপর ক্যামেরার সকল তথ্য কম্পিউটার নেওয়া যাবে, কম্পিউটারের কিছু তথ্য ক্যামেরাতেও চাইলে দেওয়া যাইতে পারে, এরকম সিস্টেমটা। তো মূলত আমরা ক্যামেরা থেকে কি নেই, কম্পিউটারে তথ্য নেই, ছবি নেই, অডিও ভিডিও এগুলো আমরা নেই কম্পিউটারে। তারপর হচ্ছে ওয়েব ক্যাম। ভাবছিলাম একটা ওয়েব ক্যাম নিব, কিন্তু নেওয়া হইতেছে না।
তো ভিডিও ওই যে আমাকে তোমরা এখন দেখতে পাইতেছো না, শুধু আমার স্ক্রিন দেখতে পাইতেছো। তো যদি এখন আমার ওয়েবক্যাম থাকতো তাহলে হয়তো আমার ফেসটা দেখতে পাইতা। ওয়েবক্যাম বা ওয়েব ক্যামেরা ডিজিটাল ক্যামেরারই একটি বিশেষ রূপ। এটি হার্ডওয়্যার হিসেবে কম্পিউটারের সাথে যুক্ত থাকে। তো এটি কি হার্ডওয়্যার হিসেবে কম্পিউটারের সাথে যুক্ত থাকে। সাধারণত ল্যাপটপ কম্পিউটারে ওয়েব ক্যামেরা সংযুক্ত থাকে। ওয়েব ক্যামেরার মাধ্যমে স্থির চিত্র বা ভিডিও চিত্র কম্পিউটার ইনপুট হিসেবে ব্যবহার করা যায়। তো ওয়েব ক্যামেরার মাধ্যমে কি স্থির চিত্র বা ভিডিও চিত্র কম্পিউটার ইনপুট হিসেবে ব্যবহার করা যায়। ওয়েব ক্যামেরা ব্যবহার করে নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীরা নিজেদের মধ্যে সরাসরি ছবি বা ভিডিও আদান প্রদান করতে পারে। সামাজিক ওয়েবসাইটগুলোতে পারস্পরিক আলাপচারিতায় ওয়েবক্যাম ব্যবহৃত হয়। ভিডিও কনফারেন্সিং বা ভিডিও ফোনে ওয়েবক্যামের ব্যবহার সর্বাধিক। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে এই ক্যামেরার ব্যাপক ব্যবহারের কারণেই এর নাম হচ্ছে ওয়েবক্যাম। এই যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা হচ্ছে WWW, এই যে WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এই অনুযায়ী তার নাম কি হয়েছে, ওয়েবক্যাম। তো ওয়েবক্যাম এই যে ল্যাপটপে যেটা বিল্ট ইন করা থাকে এটা তেমন ভালো না। আমার ল্যাপটপেও আছে কিন্তু এটার অবস্থা খুবই খারাপ, এর জন্য আমি ইউজ করি না। তো এক্সটার্নাল একটা কিনে নিলে আবার এটা ভালো হবে। তারপর কি বলছে যে ওয়েবক্যাম বর্তমানে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বাসা বাড়িতে নিরাপত্তার প্রয়োজনে এই ক্যামেরা ব্যবহার করা হয়। এই ক্যামেরার সাথে সরাসরি কম্পিউটার সংযোগ থাকে, ফলে এই ক্যামেরা সার্বক্ষণিক ভিডিও চিত্র কম্পিউটারে প্রেরণ করে এবং তা কম্পিউটারে সংরক্ষণ করে রাখা যায়। পরবর্তীকালে সেই ভিডিও চিত্র দেখে অপরাধী শনাক্ত করে, যেমন একটা সিসিটিভি ক্যামেরার মতো। আমাদের দেশে অপরাধ দমনে এই পদ্ধতি ব্যবহার করা হয়। তো সিসিটিভি ক্যামেরার যেটা এই ওয়েবক্যাম, সিসিটিভি ক্যামেরাতে কি ব্যবহার করা যেতে পারে, ওয়েবক্যামটা সিসিটিভি ক্যামেরা হিসেবে ব্যবহার করা যেতে পারে আর কি, এটাই। তারপর হচ্ছে স্ক্যানার। এই যে স্ক্যানার, তোমরা তো ছোট মানুষ হয়তো বা স্ক্যানার কোনো সময় স্ক্যান করো নাই কোনো কিছু, কিন্তু স্ক্যানার হচ্ছে খুবই একটা জনপ্রিয় ডিভাইস, কম্পিউটার ডিভাইস। এক সময় ফটোকপি মেশিনের জন্য আমরা বিভিন্ন ডকুমেন্টের প্রতিলিপি করতাম, কিন্তু এই প্রতিলিপির যতবার দরকার ততবার এই মেশিন ব্যবহার করতে হতো, ততটি সংরক্ষিত থাকতো না। এই সমস্যার সমাধান যে যন্ত্রটি করে দিয়েছে তার নাম হলো স্ক্যানার। যে কোনো প্রকার ছবি, মুদ্রিত বা হাতে লেখার কোনো ডকুমেন্ট অথবা কোনো বস্তু ডিজিটাল প্রতিলিপি তৈরি করার যন্ত্রের নাম স্ক্যানার। তো স্ক্যানার কি, এই যে কোনো এখান থেকে দিতে পারো। যে কোনো প্রকার ছবি, মুদ্রিত বা হাতে লেখা কোনো ডকুমেন্ট অথবা কোনো বস্তু ডিজিটাল প্রতিলিপি তৈরি করার যন্ত্রের নাম হচ্ছে স্ক্যানার। এই ডিজিটাল প্রতিলিপি বিভিন্ন প্রকারের তথ্য ফাইল আকারে কম্পিউটারে সংরক্ষণ করে। এই যে স্ক্যানার একটা দেখা যাইতেছে এখানে, এটা হচ্ছে একটা স্ক্যানার। আমরা মনে করো আমি একটা কোনো কিছু আমি বেশিরভাগ আমি স্ক্যান ইউজ করি। এই যে আমার প্রয়োজনীয় যে ডকুমেন্ট আছে এগুলো আমি সবসময় কি করে রাখি, স্ক্যান করে রাখি, যেন হারিয়ে গেলে কি আমি আবার কি করতে পারি, প্রিন্ট করতে পারি। এটা হচ্ছে একটা স্ক্যানার। তারপর তারপর হচ্ছে OMR বা অপটিক্যাল মার্ক রিডার। এই যে OMR অপটিক্যাল মার্ক রিডার, এই যে অপটিক্যাল মার্ক রিডার। OMR এর ফুল পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার, এটা অবশ্যই মনে রাখবা। ওএমআর ওএমআর এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। অপটিক্যাল মার্ক রিডার অবশ্যই তোমরা ওএমআর ইংলিশ ভার্সনটাই দিবা, ওকে। এটিও একটি ইনপুট ডিভাইস। আলোর প্রতিফলন বিচার করে, এই যে আলোর প্রতিফলন বিচার করে এটি বিভিন্ন ধরনের তথ্য বুঝতে পারে। এই যে আলোর প্রতিফলন বিচার করে এটি বিভিন্ন তথ্য বুঝতে পারে। ওএমআর এর কাজের ধরন অনেকটা স্ক্যানারের মতো। বিশেষভাবে তৈরি করা কিছু দাগ বা চিহ্ন ওএমআর পড়তে পারে। যেহেতু আমরা যে আমাদের একাডেমিকের যে MCQ এগুলো কিন্তু এই ওএমআর এর সাহায্যে কি করা হয় দেখা হয়, যে আমরা বলি ওএমআর শিট বা ওএমআর পেপার, এটা কিন্তু এই যে কারণ এটা ওএমআর দিয়ে দেখা হয়, এটা কিন্তু মানুষ দেখে না। বর্তমানে এটি অনেকের কাছে খুব পরিচিত, বিশেষ করে বহু নির্বাচনী, এই যে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর যাচাইয়ের জন্য আমরা কি ইউজ করি, উত্তর যাচাই এটির ব্যাপক ব্যবহার রয়েছে। সঠিক উত্তরের বৃত্তটির অবস্থান কম্পিউটারকে আগে থেকেই জানিয়ে রাখা হয়। শিক্ষার্থীরা সঠিক বৃত্ত ভরাট করলে নম্বর পায়, অন্যথায় নম্বর পায় না। সঠিক বৃত্তটি সহ একের অধিক বৃত্ত ভরাট করলেও নম্বর পাওয়া যায় না। এই যে তোমরা মনে করো কি আমরা 2-3টা দাগাই একটা বলেছি তো আরেকটা এখন মনে পড়ছে আমি দাগাই, কিন্তু না, তুমি যদি সঠিকটা মনে করে ক, কিন্তু তুমি বলে দাগিয়েছো কি
তারপর আবার মনে পড়ছে আমি তো ভুল দাগাইছি, তারপর কি করলা এই খ আবার দাগাই দিলা, এই তখন কিন্তু তুমি মার্ক পাইবা না, তখন তুমি কি পাইবা না, মার্ক পাইবা না। ওকে, এর মাধ্যমে কম সময়ে অনেক উত্তরপত্র মূল্যায়ন করা যায়। এছাড়া মূল্যায়নের ভুল বা পক্ষপাতিত্ব হওয়ার সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই। এটি অত্যন্ত জনপ্রিয়। তো ওএমআর আশা করি বুঝতে পেরেছ। দলগত কাজের সমাধান চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে, আদারওয়াইজ আমি দলগত কাজের আলাদা কোনো সমাধান দিব না। তারপর এখানে ডিজিটাল, এই যে নতুন শব্দ কি শিখলাম, ডিজিটাল ক্যামেরা, ওয়েব ক্যাম, ভিডিও কনফারেন্স, স্ক্যানার, ডিজিটাল প্রতিলিপি, ওএমআর, এগুলো সম্পর্কে আমরা একটু আরো বিস্তারিত দেখব। কারণ যতবার পড়বা তত শিখবা, যত পড়বা তত শিখবা, যত পড়বা তত শিখবা। এই যে ডিজিটাল ক্যামেরা, এটি এমন একটি যন্ত্র যা ছবি ও ভিডিও ডিজিটাল ফরম্যাটে ধারণ করে। ফিল্মের পরিবর্তে এতে একটি ইলেকট্রনিক সেন্সর সিসিডি বা সিএমএস ব্যবহার করা হয়, যা ধারণ করা ছবিকে মেমোরি কার্ডে সংরক্ষণ করে। এর মাধ্যমে ছবি তোলা, দেখা এবং শেয়ার করা অনেক সহজ হয়ে গেছে যে ডিজিটাল ক্যামেরার মাধ্যমে। তারপর হচ্ছে ওয়েবক্যাম সম্পর্কে পার্টে আমরা ভালো পড়ছি। এটি একটি ডিজিটাল ক্যামেরা যা সরাসরি কম্পিউটারে সংযুক্ত থাকে এবং সাধারণত ইন্টারনেটের মাধ্যমে ভিডিও চ্যাটিং বা লাইভ স্ট্রিমিং এর জন্য ব্যবহৃত হয়। এই যে যদি ল্যাপটপ বা ডেস্কটপ বা ল্যাপটপ যদি একটু খুব হাই কোয়ালিটি না হয়, তাহলে যেটা বিল্ট ইন থাকে এটার ক্যামেরা তেমন ভালো না। ল্যাপটপে একটি বিল্ট ইন থাকে, বিল্ট ইন মানে আগে থেকেই থাকে আর কি। আর ডেস্কটপের জন্য আলাদাভাবে যোগ করা যায়, যা দূর থেকে ভিডিও যোগাযোগের জন্য অপরিহার্য। কিন্তু এই যে এটাই আলাদা। এই ল্যাপটপে, আমার ল্যাপটপ তো মোটামুটি ভালো। আমার ল্যাপটপ হচ্ছে এই যে কোরাই 3 হচ্ছে 12 জেন। তাও আমার এই যে ক্যামেরা কি ওয়েব ক্যামটা ভালো না, তো ওয়েব ক্যাম এর জন্য আমি ইউজ করি না। তারপর হচ্ছে এই যে ভিডিও কনফারেন্স। তো ভিডিও কনফারেন্স এটি এমন একটি প্রযুক্তি যা ইন্টারনেটের মাধ্যমে দূরবর্তী একাধিক ব্যক্তির মধ্যে রিয়েল টাইম অডিও ভিডিও যোগাযোগ সম্ভব করে তোলে। এর ফলে মানুষ ভৌগোলিক দূরত্বে থাকা সত্ত্বেও ভার্চুয়াল মিটিং, ক্লাস বা ব্যক্তিগত আলোচনায় অংশ নিতে পারে। এই যে দেখো, মনে করো এই যে আমার ক্লাসগুলো তোমরা দেখতে পাইতেছো, কিন্তু তোমরা অনেক দূর দূরান্তে আছো। তো এটা মোটামুটি বলা যায় যে ওয়ান কাইন্ড অফ ভিডিও কনফারেন্সিং, যদিও আমরা একে অপরের সাথে কথা বলতে পারতেছি না সরাসরি। ওকে, তারপর হচ্ছে স্ক্যানার। এটি একটি ইনপুট ডিভাইস যা কাগজের ডকুমেন্ট এটি একটি কি ইনপুট ডিভাইস যা কাগজের ডকুমেন্ট, ছবি বা অন্যান্য ভৌত বস্তুকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তরিত করে। স্ক্যানার ব্যবহার করে হার্ড কপি ফাইলকে কম্পিউটারে সংরক্ষণ করে। এই যে আমি কি করি, এইটাই করি আমি। হার্ড কপি ফাইলকে কম্পিউটারে সংরক্ষণ, সম্পাদন বা ইমেলের মাধ্যমে শেয়ার করা যায়, যা পেপারলেস অফিসের দিকে এক ধাপ এগিয়ে নেওয়া যায়। তো আমি আমার এই যে মনে করে আমার হচ্ছে এই রেজিস্ট্রেশন কার্ড, তারপর হচ্ছে অ্যাডমিট কার্ড, তারপর বিভিন্ন সার্টিফিকেট, এগুলো আমি সবগুলো কি করে রাখছি, স্ক্যান করে রাখছি, আমি মনে রাখছি। যে কোনো সময় আমি বাইরে থাকলে এগুলো প্রিন্ট করে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে ডিজিটাল প্রতিলিপি। এটি হলো মূল তথ্যের একটি ইলেকট্রনিক সংস্করণ। এর অর্থ হতে পারে একটি স্ক্যান করা ডকুমেন্ট, তারপর একটি ছবি, একটি ভিডিও ফাইল বা একটি টেক্সট ডকুমেন্ট যা কম্পিউটার সংরক্ষণ করা হয়েছে। এটি মূলত তথ্যের একটি অবিকল ডিজিটাল সংস্করণ যা সহজে সংরক্ষণ, পরিবহন ও শেয়ার করা যায়। ডিজিটাল, এটা হচ্ছে ডিজিটাল প্রতিলিপি। তারপর হচ্ছে ওএমআর সম্পর্কে তো বললামই। ওএমআর অপটিক্যাল মার্ক রিডার। তো উম, এটি একটি বিশেষ প্রযুক্তি যা কাগজের ফর্মে থাকা পূর্ব নির্ধারিত চিহ্ন বা দাগ, যেমন পেন্সিল বা বলপেন দিয়ে পূরণ করা বৃত্ত বা বাক্স, স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও পাঠ করতে পারে। এই যে আমরা কি করি, কলম দিয়ে কি করি, বৃত্ত ভরাট করি। এটি প্রধানত বহু নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, জরিপ, ডেটা সংগ্রহ এবং অন্যান্য ডেটা এন্ট্রির কাজে ব্যবহৃত হয়, যা প্রক্রিয়াকে দ্রুত ও নির্ভুল করে তোলে। তো এই ছিল নতুন শব্দের ব্যবহার। তো এখন আমরা পাঠ কত দেখবো, পাঠ 10 দেখবো। ওকে, পাঠ 10। ষষ্ঠ শ্রেণীতে পাঠ 10 কি, মেমোরি ও স্টোরেজ ডিভাইস। মেমোরি নিজে একটা স্টোরেজ ডিভাইস, আর এখানে বিভিন্ন মেমোরি সম্পর্কে আলোচনা করা হবে। আর স্টোরেজ ডিভাইস যেখানে আমরা কোনো কিছু সংরক্ষণ করি আর কি, তো স্টোর করি। ষষ্ঠ শ্রেণীতে মেমোরি ও স্টোরেজ ডিভাইস সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি। এখন এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানবো। আজকাল কম্পিউটার বা মোবাইল ফোন ছাড়াও প্রায় সকল প্রকার প্রযুক্তি পণ্যেই মেমোরি ও স্টোরেজ ডিভাইস ব্যবহার করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি নির্ভর সকল পণ্যেই মাইক্রোপ্রসেসর দ্বারা পরিচালিত হয়। আধুনিক আধুনিক সকল প্রযুক্তি নির্ভর আধুনিক প্রযুক্তি নির্ভর সকল পণ্যই মাইক্রোপ্রসেসর দ্বারা পরিচালিত হয়। এটা এমসিকিউ আসতে পারে।
এই মাইক্রোপ্রসেসরকে চালনা করার জন্য কিছু নির্দেশনা দিতে হয়। নির্দেশনাগুলো জমা রাখার জন্য মেমোরি বা স্টোরেজ ডিভাইসের প্রয়োজন। তো নির্দেশনাগুলো জমা রাখার জন্য মেমোরি বা স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। কম্পিউটার, স্মার্টফোন, গেম কনসোল বা এই ধরনের যাবতীয় যন্ত্রপাতির কাজ করার ক্ষেত্রে মেমোরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেমোরি দুই প্রকার। মেমোরি কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রধান বা প্রাথমিক মেমোরি, আর একটা হচ্ছে সহায়ক বা সেকেন্ডারি মেমোরি। এই যে মেমোরি কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রধান বা প্রাথমিক মেমোরি, আর একটা হচ্ছে সহায়ক বা সেকেন্ডারি মেমোরি। এই যে এই দুটোটাই কি? প্রধান প্রাথমিক দুটোটাই প দিয়ে, আবার এটা হচ্ছে সহায়ক এবং সেকেন্ডারি দুটোটাই কি? দন্তাস্য দিয়ে। মনে রাখবা, প্রাথমিক মেমোরি যে কথা, সহায়ক মেমোরি একই কথা, প্রধান মেমোরি একই কথা, আবার সহায়ক মেমোরি যে কথা, সেকেন্ডারি মেমোরি একই কথা। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বা সিপিইউ, এই যে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বাংলায় বলে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট, সেন্ট্রাল সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ এর ফুল মিনিং কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বাংলা হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট। যখন তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে তখন প্রয়োজনীয় তথ্যগুলো বা সফটওয়্যার প্রধান মেমোরিতে অবস্থান করে। প্রধান মেমোরি বলতে এই যে প্রাথমিক মেমোরি। প্রধান মেমোরির গতি অত্যন্ত বেশি হওয়ায় এটি সিপিইউ এর সাথে তাল মিলিয়ে দ্রুত কাজ করতে সক্ষম হয়। তো প্রধান মেমোরির গতি কি? অত্যন্ত বেশি। প্রধান মেমোরি বা প্রাথমিক মেমোরির গতি কি? অত্যন্ত বেশি। তারপর সাধারণ প্রধান বা প্রাথমিক মেমোরি দুই ধরনের। তো এই যে প্রধান বা প্রাথমিক মেমোরি দুই ধরনের, একটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে রম। তো র্যাম এর ফুল মিনিং কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর অন্যটি হচ্ছে রম, রিড অনলি মেমোরি। তো এই দুইটার পার্থক্য তুমি যতদিন কম্পিউটার নিয়ে পড়াশোনা করবা ততদিন পর্যন্ত এই দুইটার পার্থক্য তুমি পেয়েই থাকবে কোনো না কোনো ভাবে, র্যাম এবং রমের পার্থক্য। তো এখানে মনে হয় পার্থক্য দেয় নাই। তা দেখি, তো এখানে কি বলছে? প্রধান মেমোরির ক্ষমতা দুইভাবে প্রকাশ করা হয়। তো প্রধান মেমোরির ক্ষমতা প্রকাশ করা হয় দুইভাবে। একটা হচ্ছে কয়ভাবে প্রকাশ করা যায়? দুইভাবে প্রকাশ করা যায়। একটি হচ্ছে গতি যা হার্জ, এই যে গতি যা হার্জ। অন্যটি হলো ধারণ ক্ষমতা যা বাইট। তো একটা হচ্ছে হার্জ, একটা হচ্ছে এই যে বাইট। হার্জ গতি, গতি গতির জন্য আমরা কি কোন একক ব্যবহার করি? হার্জ ব্যবহার করি। আর ধারণ ক্ষমতার জন্য আমরা কি ব্যবহার করি? বাইট ব্যবহার করি। এক বাইট সমান 8 বিট। তো আট এক বাইট সমান 8 বিট। 1024 বাইট যেহেতু 1000 খুব কাছাকাছি, সেজন্য একে 1 কিলোবাইট বলে। তো এই যে বিট, মনে করো এই যে আমি ডিজিটাল বাইনারি, এই যে 0 1 বা 1 0 0 1, এগুলো হচ্ছে সব বাইনারি নাম্বার। এই যে বাইনারি সংখ্যায় ব্যবহৃত প্রতিটি অঙ্ককে কি বলে? বিট বলে। এই যে বাইনারি সংখ্যা, এটা একটা বিট, 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 এটা একটা বিট। এই যে এইভাবে এই যে এটা বলছে কি যে 1 বাইট সমান 8 বিট। তো এরকম আটটা আটটা বিট নিয়ে কি গঠিত হবে? 1 বাইট হবে। এই যে মনে করো 0 0 0 0 1 1 1 1, আমি এইগুলা দিচ্ছি, এইভাবে থাকবে। তো এটা কি হবে? এই আটটাকে আমরা কি বলতে পারি? আটটা বিটকে আমরা 1 বাইট বলতে পারি। আটটা বিটকে আমরা কি বলতে পারি? 1 বিট বলতে পারি। এটা একটা বিট, এটা একটা বিট, এটা একটা বিট। বাইনারি অঙ্কে ব্যবহৃত প্রতিটি অঙ্ককে বিট বলে। তো এই যে 8 বিট, 8 বিট সমান 1 বাইট। তারপর হচ্ছে 1024 বাইট সমান 1 কিলোবাইট। এই যে কেবি, কিলোবাইট। তারপর হচ্ছে মেগাবাইট, এমবি। তারপর হচ্ছে গিগাবাইট, এটা হচ্ছে জিবি। তারপর হচ্ছে টেরাবাইট, এটা হচ্ছে টিবি। তো কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট। কিলোবাইটের থেকে বড় হচ্ছে মেগাবাইট, মেগাবাইট থেকে বড় হচ্ছে গিগাবাইট, গিগাবাইট থেকে বড় হচ্ছে টেরাবাইট। তো এখন কি বলছে যে নিজে আমরা ছোটবেলায় কি মনে করতাম যে 1 জিবি, 1 জিবি সমান সমান কত মনে করতাম আমরা? 1000, 1000 এমবি, 1000 এমবি। আর মনে করতাম যেহেতু 1 জিবি নিছি, তাহলে আমাকে এই যে 24 এমবি কি দিছে? ফ্রিতে দিছে। কিন্তু আসলে না, 1024 এমবি মানে কি? 1 জিবি। এই যে এটা এখানে 1024 গুণ 1024 সমান এই যে বাইট সমান সমান 1 এমবি। তারপর বলছে কি এই যে 1 গিগাবাইট সমান সমান কত? 1 জিবি। 1 জিবি সমান সমান কত? 1024। এই যে 1024 এমবি। এখানে বাইট দেওয়া, যদিও বাইট দেওয়া, তো যদি এইভাবে বলে যে এই যে প্রথমে 1024, তারপর হচ্ছে মেগাবাইটের জন্য 1024 গুণ 1024 দুইবার গুণ, 1024 তিনবার গুণ, 1024 চারবার গুণ। তো এখানে হচ্ছে একবার, তারপর হচ্ছে দুইবার, তারপর হচ্ছে তিনবার, তারপর হচ্ছে চারবার। যেহেতু চারটা কয়টা একক? একটা, দুইটা, তিনটা, চারটা একক। তো কেবির জন্য 1024 বাইটে 1 কেবি মানে কিলোবাইট। তারপর হচ্ছে মেগাবাইট, তারপর হচ্ছে গিগাবাইট, তারপর হচ্ছে টেরাবাইট। এগুলো মনে রাখবা, ওকে?
তারপর হচ্ছে র্যাম সম্পর্কে আবার একটু বলছে। র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আইসিটিতে পণ্য তথা পণ্য তথা কম্পিউটার বা স্মার্টফোনের মাদারবোর্ডের সাথে র্যাম যুক্ত থাকে। র্যাম কোথায় যুক্ত থাকে? যে যে মাদারবোর্ডের সাথে। মাদারবোর্ড, এটা স্মার্টফোন হোক আর কম্পিউটার হোক, এটা কার সাথে যুক্ত থাকে? মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে। প্রসেসর প্রাথমিকভাবে র্যামে প্রয়োজনীয় তথ্য জমা রাখে। প্রসেসর কি করে? প্রাথমিকভাবে র্যামে প্রয়োজনীয় তথ্য জমা রাখে। প্রসেসর র্যাম থেকে তথ্য নিয়ে তথ্য প্রক্রিয়াজাত করে। প্রসেসর কার কাছ থেকে তথ্য নেয়? র্যাম থেকে তথ্য নেয়। প্রসেসর র্যাম থেকে তথ্য নিয়ে তথ্য প্রক্রিয়াজাত করে। প্রসেসর র্যামের যে কোনো জায়গা থেকে সরাসরি তথ্য সংগ্রহ করতে পারে বলে একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়, বা সংক্ষেপে আরএএম বলা হয়। তাহলে আরএম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয় কেন? কারণ হচ্ছে যে প্রসেসর র্যামের যে কোনো জায়গা থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে বলে। র্যামের যে কোনো জায়গা থেকে সরাসরি তথ্য সংগ্রহ বলে গেলাম। এখনকার দিনে প্রসেসর ক্ষমতা যেমন বাড়ছে, তেমনি সফটওয়্যারগুলো অনেক কার্যকর এবং জটিল হয়েছে, তাই এগুলো মেমোরির অনেক বড় অংশ নিয়ে ব্যবহার করা হয়। সেজন্য এই যে এখানে একটা নানা ধরনের র্যাম, তো র্যামের বিভিন্ন ভার্সন হচ্ছে DDR4, DDR3, এরকম আর কি। তো আমি DDR3 এবং DDR4 ইউজ করছি, আরো ভার্সন আছে, এগুলো আমি ইউজ করি নাই। সেজন্য এখনকার কম্পিউটারগুলোর জন্য কমপক্ষে 8 GB, অর্থাৎ 8 GB, এই যে গিগাবাইট, 8 GB মানে গিগাবাইট বা তার বেশি মেমোরি দরকার হয়। এই যে আমার ল্যাপটপে আমার আছে কি 8 GB আছে। ল্যাপটপে কয় জিবি আছে? 8 GB আছে। কিন্তু আমার ডেস্কটপে কত জিবি? ডেস্কটপে অনলি 4 GB। ডেস্কটপে কত জিবি? 4 GB। তো যেটা এখনের যুগে যায় না, যদিও অনেক কাজ করা যায়। ডেস্কটপের 4 GB অনেক কিছু। প্রসেসরের গতির সাথে পাল্লা দিয়ে র্যামেরও গতি এখন অনেক। এখানে একটি বিষয় তোমাদের জানা একান্ত প্রয়োজন। র্যামে তথ্য থাকা না থাকা বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভরশীল। এই যে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কার উপর নির্ভরশীল? বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিলে এর সমস্ত তথ্য মুছে যায়। ইম্পর্টেন্ট লাইন। অর্থাৎ বিদ্যুৎ বা কম্পিউটার যদি তুমি অফ করে দাও, তাহলে র্যামে থাকা সকল তথ্য কি যাবে? মুছে যাবে। অর্থাৎ কম্পিউটার চালু করলেই র্যাম প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে থাকে। আবার কম্পিউটার বন্ধ করলে র্যাম তথ্য শূন্য হয়ে যায়। কম্পিউটার বন্ধ করলে র্যাম কি হয়ে যায়? তথ্য শূন্য হয়ে যায়। এটা হচ্ছে র্যামের প্রধান বৈশিষ্ট্য। র্যাম কি? তুমি যদি কম্পিউটার অফ করো, তাহলে কি র্যামের সকল তথ্য মুছে যাবে। তোমার যদি বিদ্যুৎ চলে যায়, তাহলে র্যামের সকল তথ্য মুছে যাবে। তো এটাকে অস্থায়ী মেমোরি বলা হয়। কোন মেমোরি বলা হয়? অস্থায়ী। কারণ যেহেতু চলে যায়, অস্থায়ী মেমোরি বলা হয়। এটা হচ্ছে রিড অনলি মেমোরি। এটা হচ্ছে একটা ফিক্সড মেমোরি বা স্থায়ী মেমোরি। এটাকে কি বলা হয়? স্থায়ী মেমোরি বলা হয়। র্যামকে স্থায়ী মেমোরি বলা হয়, আর র্যামকে বলা হয় অস্থায়ী মেমোরি। রিড অনলি মেমোরি মাদারবোর্ডের সাথে, যে এটাও কি মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে। আইসিটি যন্ত্রপাতি বা কম্পিউটারের হার্ডওয়্যার সচল রাখার জন্য কিছু নির্দেশনার প্রয়োজন হয়। এই নির্দেশনাগুলো ছাড়া কম্পিউটার চালু করা যায় না। তাই রম এই নির্দেশনাগুলি স্থায়ীভাবে সংরক্ষণ করা থাকে। এখানে বিদ্যুৎ চলে গেলেও কোনো সমস্যা নাই, স্থায়ীভাবে সংরক্ষণ করা থাকে যেহেতু, তাই তাকে স্থায়ী মেমোরি বলা হয়। বিদ্যুৎ থাকা না থাকার উপর এই মেমোরি নির্ভর করে না। এই যে এটাই বললাম, বিদ্যুৎ থাকা না থাকার উপর এই মেমোরি নির্ভর করে না। ব্যবহারকারীও বিশেষ ব্যবস্থা ছাড়া এটি মুছে ফেলতে পারে না। এই মেমোরি শুধু পাঠ করা যায় বলে, এই মেমোরি শুধু পাঠ করা যায় বলে একে রম বা রিড অনলি মেমোরি বলা হয়। শুধু পাঠ করা যায়, তুমি লিখতে পারবা না, কিছু মিটাইতে পারবা না, কোনো কিছু করতে পারবা না। যেহেতু বিশেষ ব্যবস্থা ছাড়া এর তথ্য সংযোজন বা বিয়োজন করা যায় না, তাই একে স্থায়ী মেমোরি বলে। একেই বলছি, যেহেতু বিশেষ ব্যবস্থা ছাড়া, মানে আমি সাধারণ মানুষ যারা, তারা এটা কি করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। এই বিষয়টা, যেহেতু বিশেষ ব্যবস্থা ছাড়া এর তথ্য সংযোজন বিয়োজন কি করা যায় না, তাই একে কি বলা হয়? স্থায়ী মেমোরি বলা হয়। তারপর হচ্ছে দলগত কাজ। র্যাম ও রম নামে দুটি দল গঠন করে কম্পিউটারের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ এ বিষয়ে বিতর্ক। তো দলগত কাজের সমাধান চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে, আদারওয়াইজ আমি দিব না। তারপর নতুন শব্দ মাইক্রোপ্রসেসর ও বিট বাইট। মাইক্রোপ্রসেসর এবং বিট বাইট, তো নতুন শব্দগুলো আমরা একটু আলোচনা করি। এই যে নতুন শব্দ, এই তো নতুন শব্দ। তো হচ্ছে মাইক্রোপ্রসেসর। এটি হলো একটি কম্পিউটারের মস্তিষ্ক। এটি হলো একটি কম্পিউটার মস্তিষ্ক বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যা একটি একক ইন্টিগ্রেটেড সার্কিট চিপে তৈরি।
এটি সমস্ত গাণিতিক, যৌক্তিক এবং নিয়ন্ত্রণমূলক কাজ পরিচালনা করে। কম্পিউটার, স্মার্টফোন সহ প্রায় সব ডিজিটাল ডিভাইসের মূল উপাদান। যে মাইক্রো প্রসেসর, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এখানে কি করা হয়? গাণিতিক, যৌক্তিক এবং নিয়ন্ত্রণমূলক সব কাজ পরিচালনা করা হয় এই যে সিপিইউ থেকে। তাই একে কি বলা হয়? মস্তিষ্ক বলা হয়। মস্তিষ্কের সাথে তুলনা করা হয়। এই যে আমরা কাজ করি, আমাদের মস্তিষ্ক যা বলে আমরা কিন্তু তাই করি। ওকে, মস্তিষ্ক দ্বারা পরিচালিত হয়। বিট, তারপর হচ্ছে বিট। বিট হলো ডিজিটাল তথ্যের ক্ষুদ্রতম একক। এই যে বিট বললাম, যা শুধুমাত্র 0 অথবা 1 এই দুটি অবস্থা প্রকাশ করতে পারে। ওই যে 0 দ্বারা কি বোঝায়? অফ, এবং 1 দ্বারা কি বোঝায়? অন। অর্থাৎ বিদ্যুৎ নাই, বিদ্যুৎ আছে, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ আছে। এটাকে বাইনারি ভাষায়। কম্পিউটারের সমস্ত তথ্য 0 এবং 1 এর 0 এবং 1 এর এই বাইনারি কোড ব্যবহার করেই সঞ্চয় ও প্রক্রিয়া করে। এই যে তোমরা বিট, এই যে তোমরা এখনই কিন্তু এই যে ষষ্ঠ শ্রেণী থেকেই কিন্তু এই যে বিট বাইট এগুলা সম্পর্কে কিন্তু দেখা যায়। তোমরা এইচএসসি তো কি, এইচএসসি, এসএসসি এগুলাতে গিয়ে কি পারো না? এগুলা পারো না। এই যে 0 দ্বারা কি বোঝায়? বিদ্যুতের অনুপস্থিতি বা কারেন্ট নাই। 1 দ্বারা কি বোঝায়? বিদ্যুতের উপস্থিতি বা কারেন্ট আছে। এগুলা তোমরা এসএসসি, এইচএসসি তে গিয়ে পারো না, যার ফলে তোমরা আইসিটি তে অনেক খারাপ করো। তো আর বাইনারি হচ্ছে যে বাইনারি হচ্ছে কম্পিউটারের ভাষা। বাইনারি কি? বাইনারি হচ্ছে কম্পিউটারের ভাষা। আর এই ভাষাতে 0 এবং 1 এই দুইটাই প্রতীকী ব্যবহার করা হয়। তারপর হচ্ছে বাইট। এটি হলো 8 বিটের সমন্বয়ে গঠিত একটি ডিজিটাল তথ্যের একক। সাধারণত একটি বাইট একটি একক অক্ষর, যেমন একটি বর্ণ বা সংখ্যা প্রতিনিধিত্ব করে। একটি বাইট, মনে করো এই যে ক লেখছি আমি, ক। তো ক লেখার জন্য আমার কয়টা একটি বাইট একটি একক অক্ষর বহন করে। ওকে, তো কম্পিউটার মেমোরি এবং স্টোরেজ ডিভাইসের ধারণ ক্ষমতার বাইটের বৃহত্তর একক, যেমন কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট দ্বারা প্রয়োগ করা হয়। এই তো ছিল নতুন শব্দ আলোচনা। তোমরা সরি ফর ডিস্টার্ব। আমার বাতিজা এবং বাতিজি দুইজন চলে আসে, হাউমাউ শুরু করছে। ওকে, এইভাবে আমরা পার্ট 11 নিয়ে আলোচনা করব। পার্ট 11 হচ্ছে স্টোরেজ ডিভাইস। তো পার্ট 11 স্টোরেজ, হার্ড ডিস্ক, HDD, হার্ড ডিস্ক ড্রাইভ। ওকে, এই যে এটা একটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। ওকে, তোমরা তোমরা যারা কম্পিউটার ব্যবহার করেছো তারা নিশ্চয়ই হার্ড ডিস্কের কত জেনে গেছো। এটি আসলে তথ্য সংরক্ষণের প্রধান যন্ত্র। আইবিএম কোম্পানি 1956 সালে মেইন ফ্রেম ও মিনি কম্পিউটারে ডেটা সংরক্ষণের জন্য প্রথম হার্ড ডিস্কের ব্যবহার করে। তাহলে এই যে কোন কোম্পানির প্রথম হার্ড ডিস্কের ব্যবহার করে? আইবিএম কোম্পানি। কত সালে? 1956 সালে। কোন কম্পিউটারে? মেইন ফ্রেম এবং মিনি কম্পিউটারে। আইসিটি যন্ত্রগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো এদের তথ্য সংরক্ষণ ক্ষমতা। আজকের কম্পিউটারগুলোতে সাধারণত 500 গিগাবাইট থেকে 4 টেরাবাইট তথ্য ধারণ ক্ষমতার হার্ড ডিস্ক লাগানো যায়, অর্থাৎ 500 জিবি থেকে 4 টেরাবাইট। আমারটা হচ্ছে 1000 জিবি। আমার ডেস্কটপ এবং ল্যাপটপ দুইটাই কি 1000 জিবি। এমনকি আমাদের ব্যবহৃত স্মার্টফোনের তথ্য ধারণ ক্ষমতা গিগাবাইটে নির্ধারণ করা হয়ে থাকে। ওকে, তারপরে কিন্তু তোমরা শুনলে অবাক হবে, 1980 সালে, এই যে 1980 সালের 1 গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ড ডিস্কের আকার ছিল একটি বড় রেফ্রিজারেটর বা ফ্রিজের সমান। ও মাই গড, 1980 সালে 1 গিগাবাইট অর্থাৎ 1 জিবি ডাটা সংরক্ষণের জন্য ধারণ ক্ষমতা হার্ড ডিস্কের আকার ছিল, মানে এটা কত বড় ছিল? অনেকটা কি ফ্রিজের মতো বড় ছিল। আর এর দামও ছিল অনেক। প্রতি মেগাবাইটের জন্য $15,000 বা 18 লাখ টাকা খরচ করা হতো। ও মাই গড, $15,000 বা 18 লাখ টাকা প্রতি মেগাবাইটের জন্য। প্রতি মেগাবাইটের জন্য, অর্থাৎ 1 এমবির জন্য কত? এই যে 1 এমবি মেগাবাইটের জন্য 18 লাখ খরচ। ইন্নালিল্লাহ। মনে হচ্ছে গাল গল্প, মনে হচ্ছে কিন্তু এটাই বাস্তব। এখনকার হার্ড ডিস্ক গুলো প্রায় হাতের মুঠোয় এঁটে যায়, খুব ছোট হয়ে এসেছে। সাধারণত হার্ড ডিস্কে কতগুলো চাকতি থাকে যাদের প্লোটার বলা হয়। তো প্লোটার কি? এই যে সাধারণত হার্ড ডিস্কে কতগুলি চাকতি থাকে যাদের প্লোটার বলা হয়। প্লোটার গুলো অ্যালুমিনিয়াম অ্যালয় বা কাঁচ বা সিরামিকের চাকতির উপর পাতলা চৌম্বকীয় পদার্থের আস্তরণ দিয়ে তৈরি। এই চৌম্বকীয় পদার্থের উপরেই তথ্য সংরক্ষিত থাকে।
তাহলে তথ্য সংরক্ষিত হয়ে থাকে যে চৌম্বকীয় পদার্থে। হার্ড ডিস্ক চালু হলে এই প্লটারগুলো ঘুরতে থাকে, যার কারণে আমাদের কম্পিউটারে একটা শব্দ হয়। প্লটারগুলো ঘুরতে থাকে। ঘূর্ণায়মান চাকতিগুলোর সংস্পর্শে হার্ড ডিস্কের লেখা লেখা বা পড়া হেডটি এলে সেই প্লটার তথ্য সংরক্ষণ অথবা তথ্য পড়ে আমাদের প্রদর্শন করে। তো এখানে হার্ড ডিস্ক কিভাবে কাজ করে বা তথ্য সংরক্ষণ করে এই মেকানিজমটা বলা হয়েছে। তথ্য ধারণ ক্ষমতার কারণে হার্ড ডিস্ক অত্যন্ত জনপ্রিয়। এটি দুই ধরনের। তো হার্ড ডিস্ক কয় প্রকার? হার্ড ডিস্ক হচ্ছে দুই প্রকার। একটি কম্পিউটারের সাথে স্থায়ীভাবে সংযুক্ত থাকে, অন্যটি আলাদাভাবে থাকে। একে এক্সটার্নাল হার্ড ডিস্ক বলে। তো একটা হচ্ছে স্থায়ীভাবে সংযুক্ত থাকে, যেটা হচ্ছে ইন্টারনাল, আর যেটা আমরা অতিরিক্ত স্টোরেজের ডিভাইস হলে আমরা ব্যবহার করতে পারি, এটা হচ্ছে এক্সটার্নাল হার্ড ডিস্ক। এটি ইউএসবি পোর্টের মাধ্যমে যে কোনো কম্পিউটার বা ল্যাপটপের সাথে সংযোগ দিয়ে কাজ করা যায়। যেমন একটা উদাহরণ হতে পারে পেন ড্রাইভ। ওকে, ফলে বিপুল পরিমাণ তথ্য এক স্থান থেকে অন্যত্র নিতে এখন সম্পূর্ণ কম্পিউটার না নিয়ে শুধু এক্সটার্নাল হার্ড ডিস্কটি নিয়ে গেলা। তো হার্ড ডিস্কও আছে, এরকম পেন ড্রাইভ তো একটা ছোট ডিভাইস, কিন্তু হার্ড ডিস্কও আছে কি এক্সটার্নাল হার্ড ডিস্ক আছে। এসএসডি, এই যে এইচডিডি থেকে এসএসডি অনেক ফাস্ট, কারণ এটা হচ্ছে আপডেট। তাই আমরা সবাই এইচডিডির পরিবর্তে এসএসডি ব্যবহার করার চেষ্টা করব। তোমাদের মধ্যে যারা অতি সম্প্রতি কম্পিউটার কিনেছে তারা অথবা সাম্প্রতিককালের কোনো কম্পিউটার ব্যবহার করেছে, তারা সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি সম্পর্কে জেনে থাকবে। এসএসডি হলো এক ধরনের স্টোরেজ ডিভাইস যা কম্পিউটার এবং ল্যাপটপে ব্যবহৃত হয়। এটা হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস যা কম্পিউটার এবং ল্যাপটপে ব্যবহৃত হয়। এটি প্রচলিত হার্ড ডিস্ক ড্রাইভ থেকে ভিন্ন। এটিতে কোনো চলমান অংশ থাকে না, ফলে এটি আরো দ্রুত, এই যে এটা হচ্ছে আরো দ্রুত এবং আরো অধিক টেকসই। অর্থাৎ হার্ড ডিস্ক সহজে নষ্ট হয়ে যায় এবং একটু স্লো। স্লো বলতে আর কি, এই যে এসএসডি থেকে স্লো। ওকে, এটি ডাটা সংরক্ষণ করতে ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে, যা ফাইল এবং অ্যাপ্লিকেশন দ্রুত অ্যাক্সেসের সুযোগ দেয়। উল্লেখ্য, ফ্ল্যাশ মেমোরি হলো একটি ইলেকট্রনিক নন ভোলাটাইল স্টোরেজ। ফ্ল্যাশ মেমোরি কি হলো একটি ইলেকট্রনিক নন ভোলাটাইল স্টোরেজ, যাতে ডেটা বৈদ্যুতিকভাবে মুছে ফেলা এবং পুনরায় প্রোগ্রাম করা বা ডাটা সংরক্ষণ করা যায়। ফ্ল্যাশ নন ভোলাটাইল মানে কি, যে মেমোরি তথ্য ভুলে যায়, আর নন ভোলাটাইল মানে যেটা ভুলে না আর কি, এটাই তো নন ভোলাটাইল ফ্ল্যাশ মেমোরি। তারপর এখানে কি দেওয়া আছে আর একটু, সাধারণত এসএসডি ব্যবহার করে কম্পিউটার চালু করার সময় কমিয়ে এবং সফটওয়্যার লোড করার গতি বাড়িয়ে সিস্টেমের কার্যকারিতা এই যে উন্নতি করে। এর জন্য আমাদের সবার উচিত এসএসডি ইউজ করা। এসএসডিতে কোনো স্পিনিং ডিস্ক নেই, তাই এটি কোনো শব্দ উৎপন্ন করে না। এই যে এসএসডিতে কোনো শব্দ উৎপন্ন করে না, কিন্তু ইয়াতে কিন্তু শব্দ উৎপন্ন হইতো, এই যে এইচডিডিতে, এবং হার্ড ডিস্কের চেয়ে কম তাপ উৎপন্ন করে। এটি বাহ্যিক ক্ষতি যেমন শক এবং ড্রপ হিসাবে আরো বেশি প্রতিরোধী। বিভিন্ন আকারে, এই যে বাহ্যিক শক, তো এটা একটা ভালো দিক। বিভিন্ন আকারে ও ক্ষমতার এসএসডি বাজারে পাওয়া যায়। সামগ্রিকভাবে এসএসডি কে গতি, নির্ভরযোগ্যতা এবং দক্ষতার জন্য পছন্দ করা হয়। যে এসএসডি কে গতি, তারপর হচ্ছে নির্ভরযোগ্যতা, যে দ্রুত নষ্ট হয় না, এবং দক্ষতার জন্য পছন্দ করা হয়। তারপর হচ্ছে ফ্ল্যাশ ড্রাইভ বা মেমোরি কার্ড। এই যে ফ্ল্যাশ ড্রাইভ বা মেমোরি কার্ড, যারা কম্পিউটার ব্যবহার করে তাদের কম্পিউটারে অনেক তথ্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার নিতে হয়। অবশ্যই সেটা সবচেয়ে সহজে করা যায় নেটওয়ার্কের মাধ্যমে। অর্থাৎ যদি নেট থাকে তাহলে আমরা কি করতে পারি, নেটের মাধ্যমে এক কম্পিউটার তথ্য অন্য কম্পিউটার শেয়ার করতে পারি। যেখানে নেটওয়ার্ক নেই সেখানে তথ্য নিতে হলে কোনো এক ধরনের স্টোরেজ ডিভাইস ব্যবহার করতে হয়। যে স্টোরেজ ডিভাইসটি সবচেয়ে বেশি বহন করা যায়, সবচেয়ে সহজে বহন করা যায়, সেটির নাম হলো পেন ড্রাইভ কিংবা ফ্ল্যাশ ড্রাইভ। এই যে পেন ড্রাইভ কেন? কারণ পেনটার পকেটে করে নিতে পারি, অনেকটা এরকম, অথবা পেনের মতো দেখতে, অর্থাৎ কলমের মতো দেখতে অনেকটা, এর জন্য কলম যেমন আমরা পেনটার পকেটে নিতে পারি, এরকম আর কি বিষয়টা। নাম শুনে বুঝতে পারছো এটা পেন বা কলমের মতো। এই যে নাম শুনে পেন বা কলমের মতো ছোট এবং পকেটে করে নেওয়া যায় এইটা। ওকে, 2000 সালের দিকে যখন এগুলো বাজারে আসে তখন 32 মেগা, অর্থাৎ 32 MB, মাত্র 32 MB। আমাদের এখন একটা 32 মেগাবাইট MB। 32 MB দিয়ে কি হয়, একটা ছবি বা 4-5টা ছবি তুললেই এই 32 MB শেষ হয়ে যায়। এটা কত সালের কথা? 2000 সালের কথা। 2000 সালে প্রথম কত ধারণ ক্ষমতা ছিল? এই যে 32 MB ধারণ ক্ষমতা ছিল। এখন 1 টেরাবাইট পেন ড্রাইভ সহজেই পাওয়া যায়। 1 টেরাবাইট, আমি সর্বোচ্চ 64 GB ইউজ করছি, এখনো 64 GB ইউজ করি পেন ড্রাইভ, 64 GB।
তো এখন 1 TB পাওয়া যায়, ভালো। তো পেন ড্রাইভের বিষয়টা হচ্ছে, পেন ড্রাইভ যেটা টিকে এটা টিকে যায়, আর যেটা নষ্ট হয়ে যায় এটা দ্রুত নষ্ট হয়ে যায়। আমার তো 2টা পেন ড্রাইভ নষ্ট হয়েছে, 2টা পেন ড্রাইভ নষ্ট হইলো খুবই দ্রুত। কিন্তু 3 নাম্বারটা কি দেখা যাইতেছে, আমি 6 বছর ধরে ইউজ করতেছি, কিচ্ছু হয় না এখনো। 6 বছর ধরে ইউজ করতেছি, কিচ্ছু হয় না। তো এটা মোটামুটি ঠিকই গেছে। আহ, তারপর এখানে কি বলছে, মূল্য আগের তুলনায় এখন হাতের নাগাল। একটি এটি সিডি ডিভিডির তুলনায় টেকেও বেশি দিন, এই যে তাই ব্যবহারকারীদের কাছে এর জনপ্রিয়তা বেড়েই চলছে। বিভিন্ন ধরনের সুন্দর ডিজাইনের পেন ড্রাইভ বাজারে পাওয়া যায়, এখন তো নানা রকমের ডিজাইনের পেন ড্রাইভ আছে বাজারে। ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ ছাড়াও বর্তমানে তথ্য সংরক্ষণের জন্য এক ধরনের মাইক্রোচিপ সংযুক্ত কার্ড ব্যবহার করা হয়। এগুলোর নাম মেমোরি কার্ড। এই যে এখন মেমোরি কার্ড আমরা মোবাইলে কি ব্যবহার করি, মোবাইলে তো আর মেমোরি ব্যবহার করা যায় না সরাসরি। কোনো একটা মাধ্যম, যে কোনো পোর্ট বা থার্ড পার্টি কোনো একটা পোর্ট ইউজ করে মেমোরি ইউজ করা, পেন ড্রাইভ ইউজ করা যায়। কিন্তু মেমোরি কিন্তু আমরা সরাসরি মোবাইলে ইউজ করতে পারি। মেমোরি কার্ডে অনেক তথ্য সংরক্ষণ করা যায়, তবে এটি সরাসরি সংযোগ দেওয়া যায় না। মেমোরি কার্ড তো সরাসরি সংযোগ দেওয়া মানে স্লট থাকতে হবে, এর জন্য নির্ধারিত স্লট প্রয়োজন হয়, অথবা কার্ড রিডারের ব্যবহার করতে হয়। মেমোরি কার্ড নানা আকৃতির ও বিভিন্ন ক্ষমতার হতে পারে। এই যেটাই বলছে, তোমাদের অত্যন্ত প্রিয় এমপি3 বা এমপি4 প্লেয়ার এবং গেমস খেলার যন্ত্রগুলো ছাড়াও সকল ধরনের ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন বা স্মার্টফোনে এগুলোর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। এমপি3 হচ্ছে অডিও ফাইলের জন্য, এমপি4 হচ্ছে ভিডিও ফাইলের জন্য। তারপর এখানে দলগত একটা কাজ আছে, এটা সমাধান তোমরা কমেন্ট করলে আমি দিতে পারি, আর তোমরা এগুলা পড়ে নিবা। তারপর নতুন শব্দ, গিগাবাইট, টেরাবাইট, অ্যালুমিনিয়াম অ্যালয়, সিরামিক, পলিকার্বনেট, লেজার রশ্মি, এবং নতুন শব্দগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এই যে গিগাবাইট, গিগাবাইট এটি ডিজিটাল তথ্যের পরিমাপের একটি একক, যা প্রায় 1 বিলিয়ন বাইটের সমান, অথবা 1024 মেগাবাইটের সমান, জিবি। এটি কম্পিউটারের মেমোরি, স্টোরেজ ডিভাইস, হার্ড ড্রাইভ, পেন ড্রাইভ এবং ডেটার আকার বোঝাতে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে টিবি টেরাবাইট, টিবি টেরাবাইট এটি গিগাবাইটের চেয়ে বড় একটি ডিজিটাল তথ্যের একক। 1 টেরাবাইট প্রায় 1000 গিগাবাইটের, অর্থাৎ 1024 গিগাবাইটের সমান। 1 টেরাবাইট মানে কত, 1000 জিবি। এটি বৃহৎ আকারের ডেটা স্টোরেজ, যেমন আধুনিক হার্ড ড্রাইভ বা সার্ভারের ধারণ ক্ষমতা বোঝাতে ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়াম অ্যালয়, এটি হলো অ্যালুমিনিয়ামের সাথে অন্যান্য ধাতু যেমন কপার, ম্যাগনেসিয়াম, জিঙ্ক মিশিয়ে তৈরি করা একটি সংকর ধাতু। এটি বিশুদ্ধ অ্যালুমিনিয়ামের চেয়ে অনেক বেশি শক্তিশালী, হালকা এবং ক্ষয়দারী হয়। বিমান, গাড়ি, নির্মাণ শিল্প এবং ইলেকট্রনিক ডিভাইসে এর ব্যাপক ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম অ্যালয়, অ্যালুমিনিয়াম অ্যালয় এটা সম্পর্কে তোমরা একটু চাইলে পড়াশোনা করতে পারো। তারপর হচ্ছে এই যে সিরামিক, এটি হলো অজৈব অধাতব পদার্থ, যা উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে শক্ত করা হয়। এটি তাপ, ক্ষয় প্রতিরোধী। ওকে, সিরামিক এটি হলো অজৈব অধাতব পদার্থ, যা উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে শক্ত করা হয়। এটি তাপ, ক্ষয় ও ক্ষার প্রতিরোধী। গৃহস্থালির বাসনপত্র, টাইলস, শিল্প সামগ্রী এবং উচ্চ প্রযুক্তির যন্ত্রাংশ তৈরিতে সিরামিক ব্যবহৃত হয়। তারপর হচ্ছে পলিকার্বনেট, এটি এক প্রকার থার্মোপ্লাস্টিক পলিমার, যা অত্যন্ত শক্তিশালী, স্বচ্ছ এবং তাপ প্রতিরোধী। এটি কাচের চেয়ে অনেক বেশি প্রভাব সহ্য করতে পারে। চশমার লেন্স, সিডি ডিভিডি, গাড়ির হেড ল্যাম্প এবং প্রতিরক্ষামূলক গিয়ার তৈরিতে পলিকার্বনেট ব্যবহৃত হয়। তারপর হচ্ছে লেজার রশ্মি। লেজার হলো লাইট, এই যে লেজারের ফুল মিনিং, এতে হচ্ছে লাইট, এতে হচ্ছে অ্যাম্প্লিফিকেশন, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমোশন অফ রেডিয়েশন এর সংক্ষিপ্ত রূপ। এটি একটি অত্যন্ত তীব্র, সংকীর্ণ এবং একমুখী আলোক রশ্মি, যা একই ফ্রিকোয়েন্সি ও পর্যায়ে থাকা ফোটন কণার সমন্বয়ে গঠিত। লেজার চিকিৎসা, শিল্প কাটা, বারকোড স্প্যানিং, অপটিক্যাল ডিস্ক রিডার এবং ফাইবার অপটিক যুগে ব্যবহৃত হয়। এই তো ছিল নতুন শব্দ নিয়ে আলোচনা। তো এখন আমরা পাঠ 12 এবং
13 নিয়ে আলোচনা করব। পার্ট 12 এবং 13, মাদারবোর্ড ও পাওয়ার সাপ্লাই। মাদারবোর্ড তোমাদের অত্যন্ত পরিচিত শব্দ। ইতিমধ্যে মাদারবোর্ডের ছবি দেখে ফেলেছ, তবুও মাদারবোর্ড সম্পর্কে আরো জানা প্রয়োজন। যে কোনো ইলেকট্রনিক যন্ত্র তোমরা যদি খুলে দেখো তাহলে একটা বোর্ড সবার নজরে পড়ে। এই বোর্ডটি আসলে একটি প্রিন্টেড সার্কিট বোর্ড। এই বোর্ডে প্রায় সকল প্রয়োজনীয় যন্ত্রাংশ সংযোগ দেওয়া থাকে, অর্থাৎ সব কানেকশন আমরা কোথা থেকে দেওয়া হয়, এই যে মাদারবোর্ড থেকেই দেওয়া হয় আমাদের। এই বোর্ড যন্ত্রাংশগুলোর মধ্যে আন্তঃসংযোগ ছাড়াও বিদ্যুৎ প্রবাহ বজায় থাকে। এই ধরনের বোর্ড আবিষ্কার হওয়ার পূর্বে তার দিয়ে যন্ত্রাংশগুলোকে সংযোগ দেওয়া প্রয়োজন হতো। সে এক দেখবার মতো বিষয় ছিল, মানে কি অদ্ভুত, শুধু তার 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 ছিল। এই তো একটা মাদারবোর্ডের ছবি দেওয়া। কম্পিউটার এই মাদারবোর্ড, মেইন বোর্ড, সিস্টেম বোর্ড, আবার স্টিভ জবসের অ্যাপেল কম্পিউটারের ক্ষেত্রে লজিক বোর্ড নামে পরিচিত। তাহলে বুঝলাম কি, মাদারবোর্ড যে কথা, মেইন বোর্ড একই কথা, তারপর সিস্টেম বোর্ড একই কথা, আবার হচ্ছে স্টিভ জবসের অ্যাপল কম্পিউটারের ক্ষেত্রে লজিক বোর্ডের নামেও পরিচিত। যে নামে ডাকা হোক না কেন, এটা হচ্ছে কম্পিউটার প্রসেসরের সাথে অন্যান্য ইনপুট, মেমোরি, আউটপুট ও স্টোরেজ ডিভাইস সহ সকল যন্ত্রপাতির সংযোগ রক্ষার বোর্ড। অর্থাৎ এখান থেকেই কম্পিউটারের সকল যন্ত্রাংশ বা কানেকশন দেওয়া হয়। এই যে এখানে তো থাকবে হচ্ছে প্রসেসর, এটা হচ্ছে প্রসেসর। আর এই যে সম্পূর্ণ বোর্ড, এই সম্পূর্ণ বোর্ডটাকে বলা হয় মাদারবোর্ড। আর এই যে এইগুলো হচ্ছে এই যে র্যামের স্লট, এখানে র্যাম থাকবে। তারপরে যেটা হচ্ছে ক্লক, তারপর এই যে এখানে, তারপর পাওয়ার সাপ্লাই, সবগুলো কিন্তু এখানেই। যা কানেকশন হয় আমাদের, যা ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইসের যতই কানেকশন হোক না কেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মাদারবোর্ডের সাথে কি জড়িত থাকবে। তারপর পাওয়ার সাপ্লাই মনে হয় এদিক থেকে হবে। ওকে, তো এটা হচ্ছে একটা মাদারবোর্ডের ছবি। তারপর কি বলছে, এক সময় মাদারবোর্ডে প্রসেসর বা সিপিইউ সকেট ছাড়াও ভিডিও কার্ড, সাউন্ড কার্ড, র্যাম ইত্যাদি লাগানোর স্লট বা সকেট অবশ্যই দেখা যেত। তবে ইদানিং মাদারবোর্ডে র্যাম ছাড়া অন্যান্য কার্ড বিল্ট ইন স্থায়ীভাবে সংযুক্ত অবস্থায় থাকে। তো এই যে প্রযুক্তি তো দিন দিন আপডেট হচ্ছে। আগে কি থাকতো, সবগুলো আলাদা আলাদা থাকতো, এখন কি দেখা যাচ্ছে একসাথে বিল্ড ইন করা থাকে। এতে করে কম্পিউটার নির্মাণ ব্যয় অনেক কমে গেছে। তাছাড়া প্রসেসরের ক্ষমতা বৃদ্ধির কারণে অনেক যন্ত্রাংশের কাজ প্রসেসর নিজেই করে থাকে। প্রসেসর যেহেতু এখন ক্ষমতা বৃদ্ধি পাইতেছে, তাই প্রসেসর নিজেই অনেক কাজ করে থাকে। এর ফলে কি হইতেছে যে এই যে বড় বড় আলাদা করে কোনো এক্সট্রা অতিরিক্ত কার্ডের প্রয়োজন পড়তেছে না। তারপর কি বলছে, মাদারবোর্ডের অত্যাবশ্যকীয় অংশ হচ্ছে সহায়ক চিপসেট, যা সিপিইউর সাথে অন্যান্য যন্ত্রপাতির কার্যক্রম সমন্বয় করে। মাদারবোর্ডের কাজ করার ক্ষমতা ও বৈশিষ্ট্য এই চিপসের উপরেই নির্ভর করে। সহায়ক চিপসেট, তাহলে মাদারবোর্ডের কাজ, সহায়ক কাজ হিসেবে কি সহায়ক চিপসেট ব্যবহৃত হয়। চিপসেট অর্থাৎ মাদারবোর্ডটি কোন ধরনের প্রসেসর ব্যবহার উপযোগী তা এই চিপসেটের ভিত্তিতে নির্ধারণ করা হয়। একটি আধুনিক মাদারবোর্ডে অন্যান্য যন্ত্রাংশের সাথে সাধারণত যা যা থাকে সেগুলো হচ্ছে এক, মাদারবোর্ড মাইক্রোপ্রসেসর বা সিপিইউ সকেট, তারপর হচ্ছে র্যাম স্লট, চিপ সেট, তারপর হচ্ছে রম, ক্লক জেনারেটর, এক্সপানশন স্লট এবং পাওয়ার সংযোগ স্লট। তো এছাড়াও বর্তমানে মাদারবোর্ডের সাথে ইউএসবি পোর্ট, নেটওয়ার্কিং কার্ড পোর্ট ইত্যাদি সংযুক্ত থাকে। ইউএসবি ফুল মিনিংটা ভুলে গেলাম। ইউএসবি ফুল ফ্রম ইউএসবি ফুল ফর্ম ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউএসবি হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাই হচ্ছে কম্পিউটারে কি করবে, পাওয়ার কানেক্ট করবে আর কি, পাওয়ার সাপ্লাই করবে। তোমরা জানো যে কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র, তাই ইলেকট্রনিক কার্যক্রম ক্ষমতা করার জন্য বিদ্যুৎ শক্তি সরবরাহ হয়। কম্পিউটারের মাদারবোর্ড, হার্ড ডিস্ক, অন্যান্য যন্ত্রাংশ কার্যক্রম করার জন্য বিভিন্ন মাত্রার বিদ্যুৎ শক্তি যোগান যে যন্ত্রাংশ থেকে পাওয়া যায় তাকে পাওয়ার সাপ্লাই বলে। এই যে কম্পিউটারের
মাদারবোর্ড, হার্ড ডিস্ক ও অন্যান্য যন্ত্রাংশ কার্যক্রম করার জন্য বিভিন্ন মাত্রার বিদ্যুৎ শক্তির যোগান যে যন্ত্রাংশ থেকে পাওয়া যায় তাকে পাওয়ার সাপ্লাই ইউনিট বলে। কম্পিউটারের এই পাওয়ার সাপ্লাই ইউনিট বিদ্যুৎ লাইনের এসি অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট বিদ্যুৎকে ডিসি অর্থাৎ ডিরেক্ট কারেন্ট, ডিসি মানে ডিরেক্ট কারেন্ট, ডিসি ডিরেক্ট কারেন্ট, এসি মানে অল্টারনেটিভ কারেন্ট অর্থাৎ এসি বিদ্যুৎকে ডিসি বিদ্যুতে রূপান্তরিত করে। ডেস্কটপ কম্পিউটারের বিভিন্ন অংশের জন্য এই যে +3 ভোল্ট থেকে +12 ভোল্ট পর্যন্ত বিভিন্ন মাত্রার ডিরেক্ট কারেন্ট অর্থাৎ ডিসি বা ডিসি বিদ্যুৎ প্রয়োজন। এই জন্যই পাওয়ার সাপ্লাই ইউনিটে বিভিন্ন মাত্রার বিদ্যুৎ সংযোগের জন্য বিভিন্ন ধরনের কানেক্টর থাকে। ডেস্কটপ কম্পিউটারের জন্য বাজারে 200 ওয়াট থেকে 800 ওয়াট পর্যন্ত বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাই ইউনিট পাওয়া যায়। পাওয়ার সাপ্লাই ইউনিটের গুণগত মান ভালো না হলে কম্পিউটার যন্ত্রাংশ ক্ষতি হতে পারে, অর্থাৎ পাওয়ার সাপ্লাইটা মোটামুটি কি নিতে হবে, একটু ভালো নিতে হবে। পাওয়ার সাপ্লাই নষ্ট হলে কিন্তু কম্পিউটার চলে না বা কার্যকর কাজ করে না। তো এই দলগত কাজের সমাধান যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন আমরা নতুন শব্দগুলো আলোচনা করে পার্ট 12 এবং 13 শেষ করব। ওকে, তো নতুন শব্দগুলো একটু দেখি। এই যে নতুন শব্দ হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড। প্রিন্টেড সার্কিট বোর্ড পিসিবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড না, প্রিন্টেড সার্কিট বোর্ড। ওকে, এটি একটি পাতলা বোর্ড যা ফাইবার গ্লাস বা অন্যান্য ইনসুলেটিং উপাদান দিয়ে তৈরি। এর উপর তামার পরিবাহী পথ প্রিন্ট করা থাকে, ওকে, যা ইলেকট্রনিক উপাদানগুলোকে সংযুক্ত করে। এই কোন তামার পরিবাহী পথ প্রিন্ট করা থাকে যা ইলেকট্রনিক উপাদানগুলোকে সংযুক্ত করে। এটি কম্পিউটার, স্মার্টফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের মূল ভিত্তি। এখানে সমস্ত চিপ ও উপাদানগুলো বসানো থাকে, অর্থাৎ পিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ডে কি থাকে, এই যে আমরা যখন ম্যাপ ফলো করি তো ম্যাপে আমরা কি দেখতে পাই, বিভিন্ন রাস্তা দেখতে পাই। তো এই প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবিতে কি থাকে, বিভিন্ন রাস্তা বা কারেন্ট বা সংযোগের বিভিন্ন উপাদানগুলো এখানে লেখা থাকে। তারপর হচ্ছে বিল্ট ইন। এই শব্দটি বোঝায় যে একটি বৈশিষ্ট্য বা উপাদান ডিভাইসের ভিতরেই অবিচ্ছিন্ন অংশ হিসেবে তৈরি হয়ে আছে, অর্থাৎ প্রথমে ডিভাইসের সাথে কি দেওয়া থাকে, বিল্ড করা থাকে, অর্থাৎ এটি আলাদাভাবে যুক্ত করার প্রয়োজন হয় না, বরং ডিভাইসটি তৈরি করার সময় এর সাথে সংযুক্ত করা থাকে। যেমন ল্যাপটপের বিল্ট ইন ক্যামেরা বা স্মার্টফোনের বিল্ট ইন ক্যামেরা। এই যে আমাদের তাছাড়া আমাদের যে যখন আমরা ফোন ইউজ করি তখন নির্দিষ্ট কিছু অ্যাপ ফিক্সড করা থাকে, বিল্ট ইন করা থাকে, এগুলো কাটা যায় না, এগুলো হচ্ছে বিল্ট ইন। তারপর হচ্ছে চিপসেট। এটি হলো মাদারবোর্ডের এক সেট ইন্টিগ্রেটেড সার্কিট যা কম্পিউটারের বিভিন্ন উপাদান যেমন সিপিইউ, র্যাম, স্টোরেজ ডিভাইস, এক্সপানশন স্লট এর মধ্যে ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করে। এটি কম্পিউটারের পারফরমেন্স এবং সামঞ্জস্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে র্যাম স্লট। এখানে কি থাকে, এই যে র্যাম র্যাম ব্যবহারের জন্য ক্লক জেনারেশন। তো এটি একটি ইলেকট্রনিক সার্কিট যা কম্পিউটারের বিভিন্ন উপাদানকে সিনক্রোনাইজ করার জন্য একটি নিয়মিত ইলেকট্রনিক পালস বা ক্লক সিগন্যাল তৈরি করে। এই ক্লক সিগন্যালই সিপিইউ এবং অন্যান্য উপাদানগুলোর কাজ করার গতি নির্ধারণ করে। এই যে এই শব্দগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কম্পিউটারের মেকানিজম বোঝার জন্য এই শব্দগুলোর সাথে আমাদের অবশ্যই পরিচিত হওয়া উচিত। তারপর হচ্ছে এক্সপানশন স্লট। এটি মাদারবোর্ডের উপর থাকা একটি সকেট যেখানে অতিরিক্ত কার্যকারিতা যোগ করার জন্য এক্সপানশন কার্ড যেমন গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড, নেটওয়ার্ক কার্ড ইনস্টল করা হয়। এটি কম্পিউটারের ক্ষমতা বাড়ানোর সুযোগ দেয়। এক্সপানশন অর্থাৎ বৃদ্ধি করা। নেটওয়ার্কিং কার্ড, এটা কি নেটওয়ার্ক এনআইসি, যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটি একটি হার্ডওয়্যার উপাদান যা একটি কম্পিউটারকে নেটওয়ার্কের সাথে ইন্টারনেট বা লোকাল এরিয়া নেটওয়ার্ক সংযুক্ত হতে সাহায্য করে। এটি ডাটা আদান প্রদানের জন্য প্রয়োজনীয় সংযোগ প্রদান করে, যা তারযুক্ত ইথারনেট বা তারবিহীন ওয়াইফাই হতে পারে, তারযুক্ত ইথারনেট। তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাই। এটি কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা ওয়াল আউটলেট থেকে প্রাপ্ত অল্টারনেটিং কারেন্ট, এই যে এসি অল্টারনেটিং কারেন্ট বিদ্যুৎকে কম্পিউটারের বিভিন্ন উপাদান চালানোর জন্য প্রয়োজনীয় ডিরেক্ট কারেন্ট ডিসি। পাওয়ার সাপ্লাই কি করে, এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করে, বিদ্যুতে রূপান্তর করে। এটি কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার উপাদানকে শক্তি সরবরাহ করে। এই তো ছিল পার্ট 12 এবং 13 নিয়ে আলোচনা।
তো দ্যাটস ইট। আগামী পর্বে আমরা পার্ট 14 থেকে 18 নিয়ে আলোচনা করব। তারপর আরেকটা পর্ব, দ্বিতীয় পর্বে আমরা এটা আলোচনা করব। তারপর তৃতীয় পর্বে আমরা কি করব? তৃতীয় পর্বে এই যে এমসিকিউ এবং শর্ট কোয়েকশন নিয়ে আলোচনা করব। আর এর মাধ্যমে 3টা পর্বে আমি ক্লাসটা কি করে দিব, শেষ করে দিব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল হাট বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।